দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। স্বল্প মূল্যে পণ্য কিনতে টিসিবি ট্রাক সেলে ভিড়, বরাদ্দ কম হয়, ভোগান্তিতে সাধারণ মানুষ। ঈদ উল আজহা উপলক্ষে 15 জুলাই থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ, খোলা থাকবে শপিং মল, চলবে ট্রেন। করোনার মাঝেও আমানত বাড়ছে ব্যাংকে, বাড়তি তারল্য পৌঁছে গেছে 2 লাখ কোটিতে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। স্বল্প মূল্যে নিত্যপণ্য কিনতে সাধারণ মানুষের ভিড় বাড়ছে টিসিবি ট্রাক সেলের স্পটগুলোতে। তবে চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় বেশিরভাগই ফিরছে খালি হাতে। পণ্য বিক্রিতে ধীরগতির অভিযোগও করেছেন ক্রেতারা। শাহাদাত হোসাইনের রিপোর্ট। বয়স 70-এর বেশি, তবুও অসুস্থ শরীরে আমেনা বেগমের অপলক চোখ চেয়ে আছে রাস্তার দিকে টিসিবির ট্রাকের অপেক্ষায়, যেখানে তার জন্য আছে 1 কেজি করে ডাল চিনি আর 2 লিটার সয়াবিন তেল। বাজার থেকে একটু কম দামে পাবেন বলে 2 মাইল হেঁটে মিরপুর 1 নম্বর কাঁচা বাজারের সামনে এসে বসে আছেন সকাল 9টা থেকে, কিন্তু বেলা 11:30টায়ও দেখা নেই টিসিবির ট্রাকের। কালকে একবার 9টার সময় এসে গেছি, একবার 8টার সময় এসে গেছি, আবার আসছি, আসে তো বসে লইছি, পাই না। আজকে পাবেন? এখন তো বলছে 12টা পর্যন্ত দেখবো, 12টা দেহে চলে যাবো। তার মতোই সদুয়েক দরিদ্র মানুষের অপেক্ষা এখানে। সকাল সকাল এসে লাইন ধরে আছেন দাঁড়িয়ে, কেউ বা ক্লান্ত হয়ে বসে পড়েছেন রাস্তায়। কিন্তু কবে আসবে ট্রাক, আদৌ আসবে কিনা জানে না কেউই। কালকে বলছে যে 9টা বাজে আসবো, তার জন্য আমরা দাঁড়াইছি। 9টা বাজে আসলে অনেক সিরিয়াল হয়, তার জন্য আমরা 7টা বাজে দাঁড়াইছি। কালকে আইসি, আরো 2 দিন আইসি, অনেক সিরিয়াল টাইনে আইসি, সামনে আই আমরা পাই নাই এলে আজকে আগে আইসি। গতকাল আসছিলাম, পান নাই। খুব ভিড়, এত সহ্য হয় না, রোদে চলে গেছে। বেলা 12টা, সূর্যের রোদ তখন বেশ কড়া। মিরপুর বাংলা কলেজের সামনের ফুট ওভারব্রিজের সরু ছায়ায় মানুষের ভিড়। রাস্তার ধারে, আইল্যান্ডে কিংবা ওভারব্রিজের সিঁড়িতে সবখানেই লকডাউনে আয় হারানো মানুষের অপেক্ষা। আমি প্রায় সময় এখান থেকে কিনি, বুঝছেন না, কিন্তু এখনো গাড়ি আসে নাই, বুঝছেন, সকাল থেকে বসে আছি। এখন যদি না আসে কি করবে? না আসলে পরে চলে যাব, তাছাড়া তো আমাদের কোনো উপায় নাই। বাজার থেকে তো অনেক চড়া দামে তো আর কিনতে পারবো না। যাই হোক, হয়তো 2 কেজির বদলে আধা কেজি নিয়ে সংসার চালাইতে হইব। ঢাকা সিটিতে আমরা 80টি ট্রাকের মাধ্যমে বিক্রয় করি, কিন্তু 155টা স্পটে, অর্থাৎ আজকে এক স্পটে আসলে কালকে আর এক স্পটে যাবে, ওইটার কাছাকাছি কোনো স্পটে, কিন্তু ওই স্পটে একদিন পর পর বিক্রি হবে। তাই জনগণকে আহ্বান করব 10টার আগে লাইনে না দাঁড়াতে, এবং যেন আজকে যে স্পটে বিক্রি হয়েছে কালকে অন্য স্পটে বিক্রি করার জন্য বিক্রি হবে, এই জন্য ওই স্পটে যেন আর পরের দিন না দাঁড়ায়। শেষ পর্যন্ত শ্যামলী বাস স্ট্যান্ডে গিয়ে দেখা মিলল টিসিবির ট্রাকের। দীর্ঘ অপেক্ষা শেষে বাজারের খালি ব্যাগ ভর্তি হয়েছে অনেকের। 11টা থেকে শুরু হওয়া বিক্রয় কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, কিন্তু লাইনে দাঁড়িয়ে এখনো অনেক মানুষ। সামনে অনেক লোক দাঁড়ানো আছে, এখন পাই কিনে এটা ভাগ্যের উপর নির্ভর করে। যে মালদা সীমিত, তাতে আংশিক কিছু লোকের ভাই, সরকারের উচিত আরো অতিরিক্ত মাল দেওয়া উচিত। এখানে আইসা মাপে তারপরে দেয়। যদি আগে মাইপে এখানে করতে আসতো, তাহলে আমরা তাড়াতাড়ি পাই যেত। একটা পুরুষ, একজন মহিলা, 2টা লাইনে যদি 2 জন দেয়, এই লাইনটা কিন্তু আরো তাড়াতাড়ি আগায় যায়। ট্রাক প্রতি 700 কেজি চিনি, 400 কেজি মসুর ডাল এবং 1000 লিটার সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হয়েছে। টিসিবি বলছে, বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ট্রাকের সংখ্যা এবং বিক্রির দিনও বাড়ানো হয়েছে। আমরা গত মাসে বুঝতে পেরেছিলাম যে এই মাসে বাড়তি চাহিদা সৃষ্টি হতে পারে, এই জন্য আমরা 50টি ট্রাক বৃদ্ধি করে মোট 450টি খোলা ট্রাকের মাধ্যমে সারা দেশে পণ্য বিক্রয় করছি। পাশাপাশি আমরা দিনের সংখ্যা বৃদ্ধি করেছি, অর্থাৎ গত মাসে আমরা মাত্র 12 দিন কার্যক্রম চালিয়েছিলাম, এই মাসে আমরা সেই বিক্রয় কার্যক্রমটাকে 5 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত করেছি, মাঝখানে কয়েকদিন ঈদের ছুটি ছাড়া। টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি ডাল এবং চিনি কেনা যায় 55 টাকা করে, আর সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে প্রতি লিটার 100 টাকা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঈদ উল আজহাকে সামনে রেখে 15 জুলাই থেকে পরবর্তী 8 দিন চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 17 জুলাই থেকে রাজধানীতে বসবে কোরবানির পশুর হাট, চলবে 21 জুলাই পর্যন্ত। সোমবার এ বিষয়ে একটি তথ্য বিবরণী দিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা। জানিয়েছেন, 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে। ঘোষণা না এলেও এ সময় শপিং মল খোলা থাকতে পারে। এরই মধ্যে 15 জুলাই থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল চালুর কথা জানিয়েছে রেল বিভাগ। মহামারীর সময়ে মানুষের আয় কমে গেলেও ব্যাংকে জমা করা অর্থের পরিমাণ বেড়েই চলছে। হিসেব বলছে, গেল 1 বছরে দেশের ব্যাংকিং খাতে 1.5 লাখ কোটি টাকার মতো আমানত বেড়েছে। কিন্তু সেই অনুপাতে ঋণের চাহিদা না থাকায় বছরের ব্যবধানে ব্যাংকে অলস টাকার পরিমাণ 80 ভাগের মতো বেড়ে গেছে। এমন অবস্থায় বাড়তি এই অর্থের সঠিক ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় ব্যাংককে বিশেষ তদারকির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রায় ১.৫ বছর ধরে মহামারী করোনাকে সঙ্গে করে চলছে দেশের মানুষ আর অর্থনীতি। গবেষণা সংস্থাগুলোর হিসেবে এই সময়ে লাখো মানুষের আয় কমেছে, বেকারের সংখ্যাও বাড়ছে দিন দিন। এরই মাঝে দেশের ব্যাংকিং খাতে আমানতের পরিমাণ ১৩,৭৪৬২ কোটি টাকায় পৌঁছেছে, যা ১ বছর আগের তুলনায় ১৪ ভাগ বেশি। হিসেব বলছে এই জমা অর্থের ৯০ ভাগই মেয়াদি আমানত। রেমিটেন্সের যে বিশাল উল্লম্ফন আমরা দেখলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে প্রচুর টাকা বাজারে চলে আসছে। কারণ একটা ডলার বাজারে আসছে, সেটা সেন্ট্রাল ব্যাংক কিনে নিচ্ছে, তার রিজার্ভ বাড়ছে, এবং সেই টাকার এগেনস্টে প্রায় ৮৪ টাকা করে বাজারে চলে আসে একটা ডলার। যেহেতু বিলিয়নস অফ ডলার নতুন করে রেমিটেন্স হিসেবে বেড়েছে, সেই টাকাগুলো কিন্তু এখন আমাদের আমানতের মধ্যে ঢুকে গেছে। ইকুইটি তো মার্কেট ইনভেস্টমেন্টে যেত, সেই ইকুইটি কিন্তু এখন আর ইনভেস্টমেন্ট হচ্ছে না। সেটা কি হচ্ছে, সেটা কিন্তু রয়ে যাচ্ছে ব্যাংকের মধ্যে। এটা গেল একটা পার্ট। ইন জেনারেল আপনি ধরেন লোকজন কিন্তু যখন প্রি প্যান্ডেমিক টাইমে বের হতো, খেতে যেত, স্পেন্ডিং করতো, দেশের বাইরে যেত, এখন দেখেন সেটা কিন্তু হচ্ছে না। আর মানুষ একটা সেম টাইম তারা বিপদ সামনে কেমন হবে তারপর ভিত্তি করে কিন্তু তারা কিন্তু সেভিংসটা করছে। তো এই সকলে কিন্তু একটা কিউমুলেটিভ এফেক্টে কিন্তু আসলে আপনার ডিপোজিটটা বাড়ছে। আমানত বাড়লেও তা বিনিয়োগের সুযোগ কম ব্যাংকগুলোর কাছে। সরকারি প্রণোদনার বাইরে নতুন কোনো ঋণ বিতরণ হচ্ছে না। নিয়ম অনুযায়ী ব্যাংকে গ্রাহকের আমানত থেকে ১৭% অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এরপরে যে অর্থ থাকে সেই বিনিয়োগযোগ্য তারল্যের পরিমাণ এপ্রিল শেষে দাঁড়িয়েছে ২,০১,৫৪৬ কোটি টাকা। গেল বছর একই সময়ে যা ছিল ১,১৩,০০০ কোটি টাকা। একটা আশঙ্কা আছে যে ব্যাংকগুলো হয়তো এই টাকাটা আবার স্টক মার্কেটে খাটিয়ে ফেলতে পারে, সেটা খাটালে পরে বা জমিতেও খাটিয়ে ফেলতে পারে। এই জায়গাগুলো করলে জমি এবং বাড়িঘর বা স্টক মার্কেটের মূল্যস্ফীতি হয়ে যেতে পারে, অ্যাসেট প্রাইস বাবল যেটাকে আমরা বলি, সেটা যেন সৃষ্টি না হয়, যেটা 11-12 সময় হয়েছিল। সেটা হলে সেটা আবার ওই বাজারের জন্য ক্ষতির কারণ। সেই জন্য সেন্ট্রাল ব্যাংকে সতর্ক থাকতে হবে এবং লিকুইডিটিটাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। শুধু ব্যাংকে নয়, গেল ১ বছরে মানুষ বিনিয়োগ বাড়িয়েছে সঞ্চয়পত্রেও। হিসেব বলছে সদ্য শেষ হওয়া অর্থ বছরে প্রথম ১১ মাসে ৩৭,৩৮৬ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা তার আগের অর্থ বছর ছিল ১১,০১১ কোটি টাকা। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কোরবানি ঈদকে সামনে রেখে চাঙা হয়ে ওঠে দেশের ফ্রিজের বাজার। বছর জুড়ে যত ফ্রিজ বিক্রি হয় তার প্রায় অর্ধেকই বিক্রি হয় এই একটি উৎসবকে কেন্দ্র করে। প্রতিষ্ঠানগুলো এই মৌসুমের জন্য বাড়তি প্রস্তুতি নিয়ে থাকে। তবে গেল বছর থেকে করোনার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে ফ্রিজের বাজারে। এমন অবস্থায় প্রতিষ্ঠানগুলো কিভাবে তাদের বিক্রি কার্যক্রম পরিচালনা করছে, ক্রেতাদের সাড়া কেমন মিলছে, আর বিক্রির টার্গেটই বা কতটা পূরণ হবে, এমন সব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ওয়ালটনের প্রধান নির্বাহী আনিসুর রহমান মল্লিক। প্রতি বছরই তো কোরবানির ঈদকে কেন্দ্র করে আপনাদের বিক্রির একটা টার্গেট থাকে। এবারে টার্গেট কেমন ছিল, সেটা কতটুকু পূরণ হবে বলে আশা করছেন? রোজার ঈদ থেকে শুরু করে কোরবানি ঈদ পর্যন্ত এটাকে আমরা পিক টাইম ধরি। আর এই পিক টাইমে আমরা চেষ্টা করি নিয়ারলি 45% অফ দিস টোটাল টার্গেট ক্যান বি কভার্ড আপ। আমরা আশা করছি এই পিক সিজন, অর্থাৎ গত রোজার ঈদ থেকে শুরু করে এই কোরবানি ঈদ পর্যন্ত এটা 10 লাখ ক্রস করবে। সামনের ফিনান্সিয়াল ইয়ারে এটা 30 লাখ প্লাসের মতো একটা টার্গেট আমাদের থাকবে, যেটা কিনা এক্সপোর্ট এবং ডোমেস্টিক দুটি সব। দেশ জুড়েই তো এখন কঠোর বিধিনিষেধ চলছে, শোরুমগুলো সব বন্ধ। এই সময় কিভাবে ফ্রিজ বিক্রি করছেন? অনলাইন প্রসেস হচ্ছে আমাদের ই প্লাজা, আমাদের ডেভেলপড একটা ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটের মাধ্যমে যখন ক্রেতা অর্ডার বুক করে, তারপরে আমরা সেটা তাদের বাসায় আমাদের সংশ্লিষ্ট শোরুমের থ্রুতে ওনাদের বাসায় রেখে দিয়ে আসতে পারি। তো অনলাইনের ক্ষেত্রে অনেকেই অনলাইনে হ্যাবিচুয়েটেড না, তো যারা হ্যাবিচুয়েটেড না তাদের জন্য তারা ফোনে কলের মাধ্যমে এটা করছে। যেই সমস্ত জায়গায় ক্রেতারা রিচ করতে পারবেন, সেই সমস্ত জায়গায় সেই শোরুমের ম্যানেজারদের নাম্বারগুলো ক্রেতাদের কাছে এখন অ্যাভেলেবল। ওনারা তাদেরকে নক করলে যদি তাদের পছন্দের মডেলটা বলে, তখন আমরা স্বাস্থ্যবিধি মেনে ওনাদের কাছে এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। ফ্রিজ যেহেতু একটু হাই এন্ড এবং তাদের ড্রিমি একটা প্রোডাক্ট, ওনারা এটা একটু দেখেই নিতে চান। তো অচিরেই আমরা এইরকম একটা প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করব, যেন কিনা ওনারা অনলাইনের থ্রুতেও এইটা দেখে কেনার জন্য কোনো একটা অপশন তাদেরকে আমরা দিতে পারি। অনলাইনে ফ্রিজ কেনার ক্ষেত্রে ক্রেতারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন? এই প্ল্যাটফর্মে কি পরিমাণ ফ্রিজ বিক্রি হয়? অনলাইন প্ল্যাটফর্মে যে পরিমাণ ফ্রিজ সেল হয়,
সেইখানে হচ্ছে আমরা ইটস নিয়ারলি 80% এবাভ আমাদের মার্কেট শেয়ার আছে। আবার কিছু কিছু ই কমার্স প্ল্যাটফর্ম আপনারা দেখবেন যে তারা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট তারা সেল করে আসছে, তো সেই সমস্ত জায়গাতেও আপনারা আমাদের এক্সিস্টেন্স পাবেন। বর্তমানে দেশের ফ্রিজের বাজারের 66% তো ওয়ালটনের দখলে। ভবিষ্যতে নিজেদের অবস্থানকে আরো শক্তিশালী করতে আপনাদের পরিকল্পনা কি? বেশ কয়েক মাস ধরে আমরা কিছু কাজ করছিলাম, যারই ফলশ্রুতিতে গত মাসে আমরা লঞ্চ করেছি অ্যাট এ টাইম 1/2 এরও বেশি বিভিন্ন মডেলের ফিচার সমৃদ্ধ বিভিন্ন মডেলের ফ্রিজ। এবং এখানে আমাদের মূল যেটা জিনিস ছিল যে আমাদের যেহেতু অনেক বড় একটা কাস্টমার ডেটাবেজ আমাদের আছে, ওনাদের চাহিদা যেরকম, ওনাদের পছন্দটা যেরকম, সেটার সাথে অ্যালাইন করে আমরা এই মডেল এবং ফিচারগুলো ডেভেলপ করেছি। এবং অবশ্যই কস্ট এফেক্টিভনেস আমাদের একটা অন্যতম বড় ক্রাইটেরিয়া থাকে। আর আমাদের স্ট্রংনেসের যেটা ব্যাপার সেটা হচ্ছে জনগণের চাহিদার সাথে আমরা আসলে অ্যালাইন থাকতে চাই। আমরা সর্বোচ্চটা সেবা করে চেষ্টা করে যাব জনগণের সেই সেবাটা করার জন্য, আর সেটাই আলটিমেটলি আমাদের স্যাটিসফ্যাকশন। বিজনেস রিপোর্টের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। নেতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক DSEX 4 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6208-এ। বেচাকেনা হয়েছে 1599 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 159টির, দর কমেছে 168টির, আর অপরিবর্তিত আছে 27টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। আজকের দিনের শুরু থেকেই মার্কেটে একটু ভোলাটিলিটি দেখা গিয়েছে। মার্কেট দিনের শুরুতে আপ ট্রেন্ডে শুরু হলেও দিন শেষে কিছুটা নেগেটিভ ট্রেন্ডে মার্কেট শেষ করে। DSEX মাত্র 4 পয়েন্ট কমে 6208-এ দাঁড়িয়েছে। মার্কেট টার্নওভারে গতকালকে চাইতে আজকে কিছুটা কম দেখা গেছে। টার্নওভার আজকে 1000 কোটিতে দাঁড়িয়েছে। আজকে ব্যাংক এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর ছাড়া অন্যান্য সকল লার্জ ক্যাপ সেক্টর আজকে ডাউন ট্রেন্ডে দিন শেষ করেছে। টার্নওভারের মধ্যে আমরা গত কয়েকদিনের মতো আজকেও টেক্সটাইল সেক্টরের ডমিনেন্স দেখতে পেয়েছি। এই সেক্টর থেকে টোটাল টার্নওভারের প্রায় 17% কন্ট্রিবিউশন ছিল, এবং এর পরবর্তীতে মিসেলিনিয়াস সেক্টর থেকেও আজকে কন্ট্রিবিউশন ছিল। এই সেক্টর থেকে প্রায় 14% টার্নওভার কন্ট্রিবিউশন ছিল, যা আমরা গত বেশ কয়েক মাস ধরেই দেখতে পাচ্ছি। এর পাশাপাশি ফার্মা সেক্টর থেকে ছিল আরো 14%, এবং NBFI এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে মোট 9% করে মোট 18% কন্ট্রিবিউশন ছিল আজকে টোটাল টার্নওভারের মধ্যে। টপ 20 স্টকের মধ্যেও এই কয়েকটি সেক্টরের প্রাধান্য দেখতে পাওয়া গিয়েছে। টপ 20 স্টক থেকে আজকে টেক্সটাইল থেকে ছিল 3টে স্টক, ফার্মা থেকে ছিল 3টে স্টক, মিসেলিনিয়াস থেকে ছিল 2টি স্টক, এবং ইঞ্জিনিয়ারিং থেকে আরো 2টি স্টক অবস্থান করে নেয়। মহাকাশে পর্যটন নিয়ে প্রতিযোগিতা এরই মধ্যে জমে উঠেছে। এতে প্রথম দফায় জেফ বেজোসের ব্লু অরিজিনকে টেক্কা দিয়েছে রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাকটিক। নিজেই মহাকাশে ভরশূন্য অবস্থায় থাকার অভিজ্ঞতা নিয়েছেন রোববার। যদিও ভার্জিন গ্যালাকটিক মহাকাশের সীমারেখা অতিক্রম করেছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রথমবারের মতো মহাকাশে সফল মানবযাত্রা সম্পন্ন করার পর এভাবেই উদযাপনে মেতেছেন ভার্জিন গ্যালাকটিকের নভোচারীরা। সবচেয়ে বেশি প্রফুল্ল ভার্জিন গ্যালাকটিক প্রথম যাত্রী পরিবহন করলেও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ব্লু অরিজিন প্রথম এ ধরনের সেবা চালুর ঘোষণা দেয়। চলতি মাসের 20 তারিখে প্রতিষ্ঠানটির স্পেসশিপ নিউ শেপার্ডে যাত্রা করার কথা রয়েছে জেফ বেজোস ভ্রাতৃদ্বয় এবং আরও একজনের। প্রতিষ্ঠানটির এমন ঘোষণা দেওয়ার পরপরই ব্লু অরিজিনের যাত্রা 9 দিন আগেই মহাকাশে গেল ভার্জিন গ্যালাকটিক, যা প্রতিযোগিতা উস্কে দিয়েছে মহাকাশ পর্যটনের নতুন বাজারে। প্রতিযোগিতার বিষয়টিকে নতুন মাত্রায় নিয়ে গেছে ব্লু অরিজিন। ভার্জিন গ্যালাকটিকের যাত্রার আগের দিনই VSS ইউনিটিকে উচ্চ আকাশসীমায় চলতে সক্ষম প্লেন হিসেবে অভিহিত করে। ব্লু অরিজিনের দাবি, তাদের মহাকাশযান নিউ শেপার্ড ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উঁচুতে উঠে মহাকাশের কারমান লাইন অতিক্রম করবে, যেখানে ভার্জিন গ্যালাকটিক উঠতে পেরেছে মাত্র 85 কিলোমিটার উচ্চতায়। অন্যদিকে ভার্জিন গ্যালাকটিকের মহাকাশ যানটিকে রকেট মানতে নারাজ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন। একই সাথে যানটি হতে নির্গত গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরের জন্য মারাত্মক ক্ষতিকর বলে দাবি প্রতিষ্ঠানটির, যেখানে ব্লু অরিজিনের মহাকাশ যান নিউ শেপার্ডের প্রভাব খুবই সামান্য বলে দাবি প্রতিষ্ঠানটির।
এসব দিক দিয়ে পিছিয়ে থাকলেও একদিক দিয়ে ব্লু অরিজিন থেকে বেশ এগিয়ে আছে ভার্জিন গ্যালাকটিক, আর তা হলো মহাকাশে যাত্রী পরিবহনের বাস্তব অভিজ্ঞতা। ব্লু অরিজিন এখন পর্যন্ত মহাকাশে 15 বার অভিযান পরিচালনা করলেও তাতে কোনো যাত্রী অংশ নেয়নি। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।